দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। প্রচারের শেষ সময়ে জাতির উদ্দেশ্যে বিভিন্ন দলের ভাষণ, সমর্থন আদায়ে নানা ধরনের প্রতিশ্রুতি। সারা দেশে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা, জনসংযোগের সময় অসুস্থ হয়ে অন্তত 5 জনের মৃত্যু। প্রচারে সমান তালে ছুটছেন নারী প্রার্থীরা, ভোটারদের সাড়া পেলেও সাইবার বুলিংয়ের অভিযোগ। নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশে বিলম্ব হবে বলছে ইসি, কারণ একদিনে 2 ভোট ও পোস্টাল ব্যালট। দর্শক, এবারে পুরো আয়োজন। সারা দেশে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, সমর্থন পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে প্রচারণার সময় অসুস্থ হয়ে টাঙ্গাইলে 2, লক্ষ্মীপুরে 2 জন এবং সিলেটে 1 জন মারা গেছেন। প্রচারণার শেষ মুহূর্তে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা করছেন প্রার্থীরা। সোমবার বিকেলে এক জনসভার আয়োজন করেন পঞ্চগড় 1 আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। অপরদিকে পঞ্চগড় 1 আসনে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী সার্জিস আলম বিকেলে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন। দুপুরে টাঙ্গাইল সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের আখেরি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে টাঙ্গাইল 5 আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম 10 আসনের জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। আর চট্টগ্রাম 11 আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে ঘিরে কিছু অপতৎপরতা জনমনে শঙ্কা সৃষ্টি করছে। সকালে নগরীর মেহেদীবাগে ইশতেহার ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে সিলেট 1 আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদন করেছে সিলেট বিএনপি। এদিকে সিলেট 2 আসনে ধানের শীষের নির্বাচনী মিছিলে অংশ নিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের 2 বারের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। দিনাজপুর 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলামের পক্ষে নারীদের এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। বিকেলে ঠাকুরগাঁও 1 আসনের জামালপুর ইউনিয়নের বগদগাজী বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি। বরিশালে বেলা 12টায় নগরীর সদর রোডে সমাবেশ ও গণমিছিল করেছে বরিশাল 5 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। দেশ পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায় বিএনপি। প্রচারণার শেষ দিন সোমবার রাজধানীতে গণসংযোগকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলা ইস্যুতে কোনো সমঝোতা নয়। নির্বাচনী প্রচারের শেষ দিন নিজ আসন ঢাকা 17তে জনসংযোগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠের পথসভায় তিনি পৌঁছানোর আগেই নেতাকর্মীরা সমবেত হন। তারেক রহমান বলেন, বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক, তাই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চায় বিএনপি। সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ। পরে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা 10 আসনের নির্বাচনী পথসভায় তিনি বলেন, একটি দল বায়বীয় প্রতিশ্রুতি দিচ্ছে, বিএনপি এমন প্রতিশ্রুতি দিবে না। বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলো বায়বীয় প্রতিশ্রুতি। আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই, যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। আমরা এমন কোন প্রতিশ্রুতি করতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে, যা মানুষের আওতার ভিতরে না। মতিঝিলের পীরজঙ্গি মাজার রোডে ঢাকা 8 আসনের নির্বাচনী সভায় বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান নেবে বিএনপি। এই ঢাকা 8 সহ ঢাকা মহানগরী সহ সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে
আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই আমরা। এরপর বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা ৯ আসনের নির্বাচনী জনসভায় দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এই দেশে যে দুর্নীতি গত ১৬ বছর ধরে আমরা দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। সন্ধ্যায় ঢাকা ৪, ৫, ৬ ও ৭ আসনের নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কর্মসংস্থানের সুযোগ হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এই জাতিকে ধর্মের ভিত্তিতে আর কাউকে বিভাজন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি প্রতিটি দলকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকার দোহারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেছেন জামাত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ মুহূর্তে পদ্মাপাড়ের উপজেলা দোহারের জয়পাড়া বড় মাঠে জনসভার আয়োজন করে দোহার নবাবগঞ্জ জামায়াতে ইসলামী। জনসভা সন্ধ্যায় হওয়ার কথা থাকলেও দুপুরের পর থেকেই জনসভা স্থলে আসতে শুরু করেন নেতাকর্মী সমর্থকরা। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। রাত ৮টার দিকে জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একবার জামায়াতে ইসলামীকে সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই দেশকে আর কেউ বিক্রি করতে পারবে না। আমরা ধর্মের ভিত্তিতে আর কোনো বিভাজন কাউকে করতে দেব না। যারা অতীতেই বিভাজন করেছে তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। আমরা এই গণদুশমনদেরকে রুখে দেব। আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য, সম্পৃক্তি, ভ্রাতৃত্বের ভিতরে ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। নির্বাচনকে সামনে রেখে প্রতিটি দলের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলেও মনে করেন তিনি। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা পরিবর্তনের পক্ষে স্লোগান দিতে চাই। আমরা সাফ জানিয়ে দিতে চাই, আমরা ভাঙবো কিন্তু মদ খাবো না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ মুহূর্তে দোহারের জয়পাড়া বড় মাঠে নির্বাচনী জনসমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভার শেষ পর্ব, যেখানে বক্তব্য রেখেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নারীর ক্ষমতায়ন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, দোহার, ঢাকা। দুর্নীতি ও আইন শৃঙ্খলার বিষয়ে আপোষ না করার প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নির্বাচনী ভাষণে তিনি এমন আহ্বান জানিয়েছেন। এর আগে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামাত নারীদের সমাজের মূল ধারার নেতৃত্বে কাজ করার সুযোগ করে দিবে। দেশবাসী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ সময়ে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা। তারা সবাই নির্বাচন ঘিরে তাদের অঙ্গীকার তুলে ধরে জনগণের কাছে নিজের দলের পক্ষে ভোট চান। স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। সোমবার সন্ধ্যায় সবশেষ ভাষণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং বেশ কিছু প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দেশের সকল তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার। দেশে বিদেশে ১ কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর হবে উল্লেখ করে তিনি ধানের শীষকে বিজয় করার আহ্বান জানান। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আপনার পরিবারের সদস্যদের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানান, ক্ষমতায় গেলে জামায়াত নারীদের সমাজের মূলধারার নেতৃত্বে কাজ করার সুযোগ করে দেবে। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। নির্বাচনী ভাষণে তিনি বলেন, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় জামায়াত। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই।
এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। প্রিয় দেশবাসী, জনগণ চায় একটু নিরাপত্তা, সুশাসন আর ইনসাফ। তাই আগামীর বাংলাদেশকে এসব অঙ্গীকার এবং মূল্যবোধের আলোকে সাজাতে চাই। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবেইদা কাদের চৌধুরী জাতির উদ্দেশ্যে দলীয় নির্বাচনী ভাষণ দেন। বাংলাদেশ আমাদের সবার। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার শেষ দিনেও সমান তারে জনসংযোগ করেছেন নারী প্রার্থীরা। নারী ভোটারদের সাড়া পাওয়ার কথা জানিয়েছেন তারা। প্রচারণার সময় নারী প্রার্থীরা জানিয়েছেন নানা রকম তিক্ত অভিজ্ঞতার মধ্যে সাইবার বুলিং অন্যতম। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ গড়ার কাজে পুরুষদের পাশাপাশি সমানতালে হাঁটছেন নারীরা। প্রচারণার দিনে চষে বেড়ান নিজ নিজ এলাকা। এবার নারী প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন ঢাকা 12 আসনের গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার, ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এছাড়াও আছেন বরিশাল 5 আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। নারী প্রার্থীরা জানান নারী ভোটাররা তাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। মা বোনদেরকে বিশেষ করে বলবো, 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। আমার এমপি, আমার অভিভাবক, আমার এমপি তার যোগ্যতা, তার সততা, তার সাহস, এইগুলো হবে আমার এমপির গুণাবলী। বাংলাদেশের যে অধিকাংশ মানুষ শ্রমজীবী মানুষ বা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নারী, তাদের স্বর আমরা কিন্তু যথাযথভাবে শুনতে পাই না। তো সেটা আমার একটা আন্দোলনের অংশ হিসেবে আমি মনে করি যে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। আমি মনে করি যে আমাদের এখানেও যে শ্রমজীবীরা রয়েছেন, যে নারীরা রয়েছেন, তারা বিশেষভাবে বাংলাদেশকে যাতে নাগরিক মর্যাদার বাংলাদেশ আমরা তৈরি করতে পারি সেই বিষয়ে তারা ভোটে জবাব দেবেন। প্রচারণার সময় নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার কথাও জানান নারী প্রার্থীরা। নারী প্রার্থী যারা বা রাজনীতিতেই যারা নারী আছেন, জনজীবনে যারা নারী আছেন, তারা কিন্তু খুবই ভয়ানকভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে সেটা আরও সংঘবদ্ধভাবে চরিত্র হনন থেকে শুরু করে মিথ্যা অপবাদ থেকে শুরু করে খুবই কোঅর্ডিনেটেড অ্যাটাকস হচ্ছে। সেই জায়গায় কিন্তু আমাদের নিরাপদ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কোনো মেকানিজম নাই। কাগজে কলমে আছে যেটা করা যাবে না, কিন্তু যারা করছে, কেউ না কেউ তো করছে, যারা করছে তাদের কোনো জবাবদিহিতায় আওতার কোনো মেকানিজম নাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি নারীদের অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নতুন সংযোজন পোস্টাল ভোট। এবার প্রথমবারের মতো প্রবাসে ও দেশে 15 লাখের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। তবে শুরু থেকেই নানা বিতর্ক ও চ্যালেঞ্জের মুখে ভোটদানের এই পদ্ধতি। পোস্টাল ভোটের কারণে এবার ভোটের ফল পেতে দেরি হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট নিয়ে 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ভোটদানে জালিয়াতি, গণনা বিতর্ক, ভোটের গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়া সহ নানা অভিযোগে যুক্তরাষ্ট্র, ভারত ও কানাডার মতো অনেক দেশেই পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক পুরনো। এমন প্রেক্ষাপটের মধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করছে বাংলাদেশ। তবে বাহরাইন, সৌদি আরব ও কুয়েত সহ বিভিন্ন দেশের প্রবাসীর বাসায় বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট পাওয়া গেলে শুরুতেই বিতর্কের মুখে পড়ে পোস্টাল ভোট। কারচুপি, ভোটের গোপনীয়তা ভঙ্গসহ রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে পদ্ধতিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই প্রার্থীর নাম বা ছবি ছাড়া প্রবাসীদের ব্যালট পাঠানো ও প্রবাসীদের আগেভাগে ভোট দেয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ডাকযোগে ব্যালট পৌঁছানো ও তা ফেরত আনার জন্য পর্যাপ্ত সময় হাতে রাখতেই আগাম এই পদক্ষেপ। 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার পর পোস্টাল ব্যালট দেশে এলে তা বাতিল হবে। আমাদের হিসাবে ছিল ম্যাক্সিমাম 1 মাস যাওয়া আসা। 1 মাসের জায়গায় আমরা কিন্তু মোর দেন 40 ডেজ দিয়েছি যাতে এটা গিয়ে ফেরত আসে। তারপরে কি হলো, ইউএসএতে তুষারপাত হলো, কানাডাতেও ঝড়, কোনো দেশে পোস্টালের স্ট্রাইক। জানুয়ারির ফার্স্ট উইকে পৌঁছার পর এখনও কিন্তু ভোটাররা পান না, এরকম আছে।
পোস্টাল ভোট বিডি অ্যাপের তথ্য বলছে ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৩ লাখ প্রবাসী ভোটার ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠিয়েছেন। ঠিকানা না পাওয়ায় ভোট ছাড়াই ফেরত এসেছে অন্তত ১১,০০০ ব্যালট। দেশের পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও ছবি যুক্ত করে আগের ব্যালটের পরিবর্তন এনেছে ইসি। স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড ও বিশেষ সফটওয়্যার ব্যবহার করায় এই পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই দাবি ইসির। ভোটার কিউআর কোড স্ক্যান না করলে বাতিল হবে সেই ভোট। বিভিন্ন দেশে দেখা যায় যে একজনের ভোট আরেকজনের দিচ্ছে, সুন্দর করে পোস্ট বক্সে ফেলছে। রিটার্নিং অফিসারের কাছে যখন ফেসিয়াল ভেরিফিকেশন হবে, যখন দেখা যাবে যে এটা ম্যাচ করতেছে না বা সেকেন্ড টাইম সে ফেসিয়াল ভেরিফিকেশনটা ম্যাচ করে সে সাবমিট করে নাই, সেক্ষেত্রে স্ট্রেট এই ব্যালট বাতিল হয়ে যাবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট এবং বড় পরিসরে পোস্টাল ব্যালট গণনার বাড়তি চাপের কারণে ফলাফল প্রকাশে অতীতের চেয়ে বেশি সময় লাগবে বলে জানিয়েছে ইসি। যে ব্যালট স্ক্রুটিনাইজ করবেন গণনার সময় ওনার কিন্তু 2 পাতার 119টা সিম্বল দেখতে হচ্ছে। একটাই টিক দেখা গেল, আরেকটা সেকেন্ড পেজে আরেকটা জায়গায় টিক হয়ে গেছে। টিক ক্রসটাও তো এটা যেই কলম দিয়ে করছেন এটাও তো দেখতে সময় লাগবে, কনফার্ম করতে হচ্ছে। সো এই জন্য এখানে সময় যাচ্ছে। হিউম্যান বিইং কাউন্ট করবে, ম্যানুয়ালি কাউন্ট করবে, এখানে সময় এক্সট্রা লাগবে। পোস্টাল ব্যালট গণনা কার্যক্রম দ্রুত করতে পর্যাপ্ত সংখ্যক দক্ষ জনবল বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে সবকিছু ছাপিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আধুনিক প্রযুক্তির এই ভোট পদ্ধতি দেশের নির্বাচন ব্যবস্থায় কতটা আস্থা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারে তা এখন দেখার অপেক্ষা, এমনটা মনে করছেন বিশ্লেষকেরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে অবৈধ লেনদেন বন্ধে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করেছে সরকার। বিকাশ, রকেট ও নগদে সর্বোচ্চ ১,০০০ টাকা করে দিনে মোট ১০ বার লেনদেন করা যাবে। আর আজ মধ্যরাত থেকে টানা ৯৬ ঘন্টা ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ অর্থাৎ টানা ৯৬ ঘন্টা এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় বিধিনিষেধ বলবৎ থাকবে। ফলে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ, রকেট ও নগদের গ্রাহকেরা প্রতিবার সর্বোচ্চ ১,০০০ টাকা পাঠাতে পারবেন। এভাবে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ ১০,০০০ টাকা। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। নির্বাচনকালীন সময়ে যাতে অবৈধ লেনদেন, যে লেনদেনটা ভোট কেনাকাটার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে, ভোটারদের উপর একটা প্রভাব বিস্তার করার সুযোগ আছে, ওই ধরনের লেনদেন যাতে না হয় সেটাকে প্রতিহত করার জন্য আমাদেরকে বলেছে যে এমএফএসের মাধ্যমে যে লেনদেন এটাকে সীমিত করার ব্যাপারে। সীমিত করার ক্ষেত্রে তারা একটা ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা ওই ইনস্ট্রাকশনটাই নির্দেশনা আকারে গতকাল জারি করেছি। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি 2 দিনের ছুটি এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়মিত লেনদেন শুরু হবে। মনে রাখবেন যে ইউটিলিটি বিল দেওয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, কিন্তু এই সময় তো ব্যাংক ধরে নিতে পারেন যে নির্বাচনের দিন এবং তার আগের দিন বন্ধ থাকবে। এছাড়া মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার কথা বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি সিদ্ধান্তে আগামীকাল ১০ ফেব্রুয়ারি থেকে শিল্পাঞ্চলের পোশাক কারখানায় ছুটি। সোমবার বিকেলে গার্মেন্টস ছুটির পর থেকেই সাভার, আশুলিয়া, শিল্পাঞ্চল ছাড়তে শুরু করেছেন পোশাক শ্রমিকরা। সন্ধ্যা থেকে সাভারের হেমায়েতপুর, আশুলিয়ার ২০ মাইল, নবীনগর, বাইপাইল সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। শ্রমিকরা জানিয়েছেন নির্বাচন উপলক্ষে আগামীকাল থেকে সকল শিল্প কারখানা বন্ধ, তাই গ্রামের বাড়ি যাচ্ছেন তারা। তবে যাত্রীদের অভিযোগ, এই সুযোগে পরিবহন শ্রমিকরা অতিরিক্ত ভাড়া হাঁকছেন, কোনো পরিবহন দ্বিগুণ ভাড়া চাচ্ছে। ভোটের ছুটিতে দেশের বাড়ি যাচ্ছি, অনেক উৎসাহিত। দেশের বাড়ি আমার সাতক্ষীরা। সাধারণত ভাড়া থাকে সাতক্ষীরা নবীনগর থেকে 500 টাকা, কিন্তু আজকে তুলনামূলকভাবে ডাবলের চেয়েও বেশি, 1200 টাকা করে ভাড়া। অবশ্যই আমরা উৎসাহিত অনেকদিন পর ভোট হওয়ার কারণে। আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, আশুলিয়া থাকি, এখন অনেকদিন পর ভোট, এর কারণে বাড়ি যাওয়া।
ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, 8 ফেব্রুয়ারি প্রকাশিত পরিপত্রের ভাষাগত ত্রুটির কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। গণমাধ্যম কর্মী সহ কারো মোবাইল ফোন ব্যবহারে কোনো বাধা নেই। বিষয়টি নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে ইসি। এর আগে ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা ভোটের দায়িত্বে বিএনসিসিকে ফেরাতে ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন। এছাড়া নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে প্রশাসনিক রদবদলেরও দাবি জানিয়েছেন তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী একথা জানিয়েছেন। তিনি বলছেন, এবার ভোটে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় 2131টি ভোট কেন্দ্রের মধ্যে 37টি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। ভোট কারচুপির সুযোগ নেই জানিয়ে ভোটের দিন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেই জানুয়ারি থেকে জুন প্রান্তিকে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর জানিয়েছেন, শুধু মূল্যস্ফীতিকে লক্ষ্য রেখে নীতি সুধার কমালে অন্য বড় অর্জন থেকে পিছিয়ে পড়তে হবে। সরকারি সব খেয়ে ফেলছে, ফলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কম বলেও জানিয়েছেন এই গভর্নর। মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার লক্ষ্য থাকলেও তা এখন পর্যন্ত সফল হয়নি বলে জানানো হয়েছে। জাতির স্বার্থে এই সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ বাস্তবায়ন করা উচিত ছিল। সেটি না হওয়া দুঃখজনক বলেও মনে করছেন গভর্নর। পেশাদার সেনা সদস্যদের র্যাবে পাঠানোর পর তারা খুনি হিসেবে ফিরে আসতেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমনটাই জানান সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুম খুনে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষাতে তিনি র্যাবের বিলুপ্তি চেয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন র্যাবের গুরুত্বপূর্ণ পদে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তার বিরুদ্ধে 104 জনকে গুমের পর হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে প্রসিকিউশন। এ মামলায় সোমবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। তার সাক্ষ্যতে উঠে এসেছে পেশাদার বাহিনীর অপেশাদার কর্মকাণ্ডের বিভিন্ন দিক এবং গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতির বিষয়। পরে সাবেক সেনাপ্রধানের সাক্ষ্যের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর। র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। ইকবাল করিম ভূঁইয়া আদালতকে জানান, র্যাব থেকে অনেকে অপরাধের কলঙ্ক নিয়ে সেনাবাহিনীতে ফেরত এসেছেন। জিয়াউল আহসান তাদেরই একজন। তিনি যেটা বলেছিলেন যে সেনাবাহিনী থেকে আমরা ভালো পেশাদার অফিসারদেরকে র্যাবে পাঠাতাম, তারা যখন ফেরত আসতো আর্মিতে তখন আমরা পেতাম যে তারা একটা পেশাদার খুনিতে পরিণত হয়েছে। র্যাব মানুষ হত্যা করার জন্য যে ডিহিউম্যানাইজড হয়েছিল, সেই ট্রেনিংগুলো থেকে তাদেরকে যে সিভিলিয়ান হত্যার ব্যাপারে তাদের যেভাবে নিরুৎসাহিত করা হয়েছে, সেই কথাগুলো তারা মানতেন না এবং জিয়াউল আহসান সেটা মানতেন না। সাবেক সেনাপ্রধানের সাক্ষ্যের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবী। সেনাবাহিনীর সমস্ত সদস্য ডিহিউম্যানাইজ অর্থাৎ অমানুষ। গত 40 বছর যাবৎ এটাই নাকি হয়ে আসছে। উনি গত 40 বছর ডিহিউম্যানাইজ ছিলেন, এখন উনি মনে হয় মানুষ হয়েছেন। 14 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের 3টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের রাজধানী দিল্লির 9টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 13 ফেব্রুয়ারি পার্লামেন্ট ভবনে হামলার হুমকি আসে। সোমবার সকালে ইমেইলের মাধ্যমে এসব হুমকি দেওয়া হয় বলে জানায় ভারতীয় গণমাধ্যমগুলো। প্রতিবেদনে বলা হয়, দিল্লির জনপ্রিয় লরেটো কনভেন্ট, ভেঙ্কটেশ্বর গ্লোবার, কেমব্রিজ স্কুল সহ অন্তত 9টি স্কুলে এই হুমকি বার্তা পৌঁছয়। এতে শহর জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। নিরাপত্তার খাতিরে দ্রুতই শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বেলা 1:11 স্কুলগুলোতে বিস্ফোরণের কথা লেখা থাকলেও তেমন কোনো ঘটনা সেখানে ঘটেনি।
ভারতের মণিপুর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র 4 দিনের মধ্যে আবারও দাঙ্গা শুরু হয়েছে। মধ্যরাতে রাজ্যের উরুখুল জেলার লিতান গ্রামের অন্তত 23টি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে রবিবার উখরুলের লিতান গ্রামে নাগা জনগোষ্ঠীর এক যুবকের উপর হামলার অভিযোগ ওঠে। এই অভিযোগের জেরে সন্ধ্যায় নাগা এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। নাগা সম্প্রদায়ের 23টি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে কুকি সম্প্রদায়ের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ছুঁড়ে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সন্ধ্যা 7টা থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত লিতান এবং আশপাশের এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এবারে খেলার খবর জানাচ্ছি। নারী ফুটবল লিগের বাকি আছে আর মাত্র 3টি ম্যাচ। শেষ মুহূর্তে এসে ট্রফি উন্মোচন করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। তাতে রোমাঞ্চিত খেলোয়াড়েরা। বাফুফে জানিয়েছে লিগ এবার সিঙ্গেল ফরম্যাটে হলেও আগামী মৌসুম হবে 2 লেগের, সাথে বাড়বে ভেন্যু সংখ্যাও। সাধারণ মানুষের বিনোদনের কেন্দ্র হিসাবে বিবেচিত হয় পার্ক। সোমবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বাফুফে এবার করল ভিন্ন আয়োজন। শেষ প্রান্তে থাকা নারী ফুটবল লিগের 7ম আসরের ট্রফি উন্মোচন করেছে সংস্থাটি। ট্রফি উন্মোচন হবে, তো ওই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। কারণ হলো সর্বপ্রথমই সবসময় দেখি যে ট্রফিটা প্রথমেই লিগ শুরু হওয়ার আগে উন্মোচন হয়, কিন্তু এটা মানে খেলার মাঝখানে নতুনত্ব কোনো কিছু দেখলে আসলে আমাদের অনেক ভালো লাগে। তো এরকম কখনো আর হয় নাই। আমি 5 বার লিগ খেলছি, তো 5 বারের এই প্রথম হচ্ছে এরকম মানে ট্রফি উন্মোচন হয়েছে, অনেক ভালো লাগছে। এইবার লিগের যথেষ্ট কম্পিটিশন হয়েছে বলে আমি মনে করি। কারণ আপনি যেটা বলতেছেন যে অনেক টিম গোল করতে পারেনি, আসলে এটা হতে পারে তাদের টিমের ইনজুরি থাকতে পারে বা দলের অনেক সমস্যা থাকে না। আগামী মার্চে এএফসি এশিয়ান কাপে অংশ নিতে এই মাসের মাঝামাঝিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। তাই এবার নারী লিগটাও আয়োজিত হয়েছে সিঙ্গেল লেগ ফরম্যাটে। তবে আগামীতে 2 লেগের পাশাপাশি ভেন্যুর সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে বাফুফের। আমাদের যেটা উদ্দেশ্য ছিল মিশন অস্ট্রেলিয়ার জন্য মেয়েদেরকে এনাফ গেম টাইম দেওয়া এবং টপ প্লেয়ার যারা তারা যেন বেঞ্চে না থাকে সেটা আমরা ইনশিওর করতে পেরেছি। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ভেরি গুড। বাট এবছর তো আবার হবে, এই WFL আবার হবে। আশা করি 2টা টায়ার করে করবো, 1 and 2। এবার যেটা হয়েছে আমাদের চ্যালেঞ্জ ছিল, আমাদের সময়ের একটা ব্যাপার ছিল। সো দিনে এতগুলি খেলা ডেফিনেটলি আমরা এবার রাখবো না, আমরা ম্যাক্সিমাম 1টা কিংবা 2টো করে থাকবে। সূচি অনুযায়ী মঙ্গলবার 3টি ম্যাচ এবং 13 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে লিগের খেলা। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসে নাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। প্রচারের শেষ সময়ে জাতির উদ্দেশ্যে বিভিন্ন দলের ভাষণ, সমর্থন আদায়ে নানা ধরনের প্রতিশ্রুতি। সারা দেশে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। জনসংযোগের সময় অসুস্থ হয়ে অন্তত 5 জনের মৃত্যু। প্রচারে সমান তালে ছুটছেন নারী প্রার্থীরাও। ভোটারদের সাড়া পেলেও সাইবার বুলিংয়ের অভিযোগ। নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশে বিলম্ব হবে বলছে নির্বাচন কমিশন, কারণ একদিনে 2 ভোট ও পোস্টাল ব্যালট। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।